পারিবারিক সম্পদ দেখুন, তিনারা কোনোদিন মুখ্যমন্ত্রীর চেয়ারের ক্ষমতার অপব্যবহার করেনি, কিন্তু ইনি ধীরে ধীরে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তিনি শুধু তিনার পরিবারের লোকদের আর তৃণমূলের কতিপয় তাবেদার নেতাদের, ওনার যারা তাবেদারি করতো, ওনার যারা কথায় উঠত বসত, তাদের দ্বারা পরিচালিত হয়ে বাংলার মানুষের কথা, মামাটি মানুষের কথা মুখে বলতেন, বেমালুম মানুষের কথা ভুলে যেতেন। তিনার ক্যাবিনেটের সদস্যরা 2 মিনিট তাকে পেতেন না, সময় পেতেন না। আমরা উনি 2021 সালের নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে তিনি 1956 ভোটে হেরে যেয়ে 213 জন বিধায়ক আমরা জিতেছিলাম। আমাদের সিগনেচারে তিনি দলনেত্রী হয়ে, পরিষদীয় নেত্রী হয়ে তিনি বাংলার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন 5ই মে 2021। তারপরেও তিনি শিক্ষা নিলেন না। তিনি বিধানসভায় আমাদেরকে সবাইকে চোর বলছে, বিরোধী দল বেঞ্চ থেকে। শুভেন্দু অধিকারীরা তখন বিরোধী বেঞ্চে। ওনার কার্যকলাপের জন্য, ওনার ভাইপুর সিদ্ধান্তের জন্য আমরা যারা নির্বাচিত বিধায়ক ছিলাম তৃণমূলের, আমাদেরকে সবাইকে চোর শুনতে হচ্ছে। আমরা যখন সেটা প্রোটেস্ট করতে যাচ্ছি, উনি আমাকে থামিয়ে দিচ্ছেন, বলছে এই হুমায়ুন তুমি থামো, আমি একাই 100। তো উনি আজকে একাই 100 কোথায় গেল? আজকে চোর শুনতে হলো হাইকোর্ট। হ্যাঁ, তা চুরি করলে তো চোর শুনতে হবে। হুমায়ুন কবিরও তো সেই দলে ছিল। হুমায়ুন কবিরকে কেউ চোর বলছে? কেউ বলতে পারবে? হুমায়ুন কবির তো কিছু ছিল না, একটা বিধায়ক তো ছিল জোড়া ফুল চিহ্নের নির্বাচিত। তো হুমায়ুন কবিরকে কেউ চোর বলেনি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ইডি নোটিশ করতে পারেনি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো সিবিআই নোটিশ করতে পারেনি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এনআইএ কোনো পদক্ষেপ করতে পারেনি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে রাজ্যের সিআইডি, আইবি কেউ কোনো পদক্ষেপ করতে পারেনি। তাহলে আপনি কেন আজকে আপনার ব্যক্তিগত, আপনার পরিবারের স্বার্থের জন্য ভাইপোকে এত মাথায় তোলার কি দরকার ছিল? আজকে আপনার ভাইপোর বাড়ির কাছ দিয়ে রিক্সা চলছে, স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে, তখন আপনি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আপনার ভাইপোর বাড়ির সামনে দিয়ে এত তিনি আমেরিকার সম্রাট যে তিনি একজন এমপি হয়ে তিনার বাড়ির পাশ দিয়ে কেউ যেতে পাবে না, ব্যারিকেড করা। এবং আপনার মানে ভাইপুর বউ কালীঘাটে পুজো দিতে যাবে, 20 মিনিট রাস্তা বন্ধ রাখা। আপনার ভাইপু শাহেনশাহ বেরাবে, তার জন্য রোড ব্লক করে দেওয়া, সিগন্যাল 90 করে দেওয়া। এসব ঔদ্ধত্যের জবাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতে হয়েছে। পাপ কোনো বাপকে ছাড়ে না। মমতা ব্যানার্জির পাপের এই প্রায়শ্চিত্ত ওনাকে নিজেকেই করতে হবে। জিনিস আমি জিজ্ঞাসা করবো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ক্ষমতাহারা, বিধানসভায় আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতেই পাচ্ছেন না, মানে এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দোষে নিজে এইরকম হলেন? নিশ্চয়, কারণ উনি যদি সত্যি সত্যিই মানুষের মা মাটি মানুষের নেত্রী হতেন, তাহলে ভবানীপুরের মানুষ ওনাকে কেন ভোটে? নমস্কার। তৃণমূল পরিবারের প্রতিটি লড়াকু সৈনিক, সদস্য, সহযোদ্ধাদের আমার প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আজকের এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমি আপনাদেরই একজন হয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। বাংলার এই মাটি বরাবরই আন্দোলন, বিপ্লব এবং সংগ্রামের মাটি। এই মাটি প্রতিবাদের মাটি। এই মাটি শিখিয়েছে মাথা নত না করতে, আর এই মাটি শিখিয়েছে অন্ধকার কাটিয়ে ভোরের আলোয় ফেরা। আমি জানি গত কয়েকদিন ধরে, বিশেষ করে 4 তারিখের পর থেকে আপনাদের ওপর দিয়ে যে ভয়াবহ ঝড় বয়ে গেছে এবং যে তাণ্ডব লীলা চলেছে, বাংলা বিরোধী বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন এবং আমাদের দলীয় কার্যালয়গুলিতেও ভাঙচুর করা হয়েছে। সব থেকে যন্ত্রণাদায়ক সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসায় যারা শান্তির বাণী শোনাত, তারা 4 তারিখে জোর জবরদস্তি ক্ষমতা দখল করার পরে আমাদের 10 জন একনিষ্ঠ সহকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। এন্টালির তাপস নস্কর,
নানুর বিধানসভার আবির শেখ, বেলেঘাটার বিশ্বজিৎ পটনায়ক, পূর্বস্থলী দক্ষিণের পিঙ্কু দেবনাথ, কুলপির মিঠুন সামন্ত, গোঘাটের সহদেব বাগ, বা নারায়ণগড়ের বীরেন পাত্র, বা সপ্তগ্রামের সোমনাথ ভট্টাচার্য এবং চাকদাহের তপন শিকদার, প্রায় 10 জন সহকর্মীদের আমাদের থেকে কেড়ে নিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে এই ভারতীয় জনতা পার্টির হাড়মাত জল্লাদরা। আমি তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাদের এই অকাল প্রয়াণে কেবল শুধুমাত্র দলের ক্ষতি নয়, আমাদের সকলের ব্যক্তিগতভাবেও অপূরণীয় ক্ষতি বা ব্যক্তিগত শোক। দল সর্বদা তাদের পরিবারের পাশে থাকবে এবং যতদিন আমরা রয়েছি তাদের পরিবারের দায়িত্ব তৃণমূল কংগ্রেস পরিবার নেবে। কেন এই আক্রমণ কখনো ভেবে দেখেছেন? কেন এই হিংসা? কেন এই লুটপাট? কেন এই গুন্ডামি? কেন এই ভাঙচুর? তার কারণ বিজেপি খুব ভালো করে জানে বাংলার মানুষের এবং আপনাদের শক্তি কতটা। যারা কাপুরুষের মতো অন্ধকারে হামলা চালায় তারা আসলে আপনাদের সাহসের মোকাবিলা করতে ভয় পায়। তার কারণ তারা জানে যে তারা লুটপাট করে ক্ষমতায় এসছে। জয় বা পরাজয় সমাজের যে কোনো বা রাজনীতির যে কোনো রাজ্য রাজনীতির অঙ্গ বা দেশের রাজনীতির অঙ্গ। কিন্তু জয়ী হওয়ার পর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠা আসলে চারিত্রিক দুর্বলতা নয় কি? আমি মনে করি এটা তাদের চারিত্রিক দুর্বলতার বহিঃপ্রকাশ। এই যে 10 জন প্রাণ হারালেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের আত্মত্যাগ আমাদের পিছু হাঁটার কারণ হতে পারে না, বরং তাদের দেখা স্বপ্নগুলি পূরণ করাই হবে আমাদের অন্যতম দায়িত্ব এবং আগামী দিনের শপথ। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার জন্ম হয়েছে রাজপথের ধুলোয়, আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের ময়দানে, হার না মানা মানসিকতার মধ্যে দিয়ে। মনে পড়ে সিঙ্গুর নন্দীগ্রামের সেই দিনগুলি যখন চারিদিকে ছিল শুধু বারুদের গন্ধ আর সিপিএম এর হারমাত বাহিনীর লাঠির আস্ফালন? তখন কি আমরা কেউ মাথা নত করেছিলাম? ভয় পেয়েছিলাম? দমাতে পেরেছিল তৃণমূলকে? উত্তর হচ্ছে না। আমরা সেদিনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম বলেই আজকে বাংলার মানুষ আমাদের সুযোগ দিয়েছিল 2011 সালে, এবং আমরা বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলাম। আজকের ওই প্রতিকূল পরিস্থিতিতে অন্য কিছু নয় বা নতুন কিছু নয়, এ হলো এক অগ্নি পরীক্ষা। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, আমাদের সংগঠনকেও, তৃণমূলের সর্বস্তরের সৈনিকদেরকেও এই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আরো শক্তিশালী হয়ে উঠতে হবে। আপনারা সকলে জানেন 2014 লোকসভা নির্বাচনে আমরা 34টি আসন পেয়েছিলাম। পরবর্তীকালে 19-এর নির্বাচনে লোকসভার ভোটে আমাদের ফলাফল প্রত্যাশিত না হলেও আমরা 22টি আসনে জয়যুক্ত হয়েছিলাম। তারপরের যে নির্বাচন 2024 সালে, সেখানে আমরা প্রায় 29টি আসন পেয়েছিলাম। দলের কাজ এবং আপনাদের পরিশ্রমে পুনরায় আমরা হারা আসনগুলো পুনরুদ্ধার করতে পেরেছি। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমরা প্রায় 215টি আসনে জয়যুক্ত করে হয়েছিলাম বা জয়লাভ করেছিলাম। মানুষ গণতান্ত্রিক রায় দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সর্বত্র জিতিয়েছিল, এবং আমি বিশ্বাস করি